Hello students and welcome to Haldari Academy online platform. আমরা গত দুটো ক্লাসে পাসিং অ্যাওয়ে অফ বাপুর টেক্সচুয়াল পার্ট শেষ করে এক্সারসাইজগুলো কমপ্লিট করেছি। এই ক্লাসে আমরা গ্রামার দেখব, গ্রামারগুলো ডিসকাস করে নেব। তো তোমাদের এখানে বেশ কিছু গ্রামার্স আছে। আজকে যে টপিকটার উপরে আলোচনা হবে মেইনলি সেটা সেন্টেন্সেস, টাইপ অফ সেন্টেন্সেসের উপরে অ্যাজ পার দ্য কনস্ট্রাকশন অফ দ্য সেন্টেন্স। বাক্যের যে গঠনগতভাবে যে তিন ভাগে বাক্যকে ভাগ করতে পারি আমরা, যেমন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এরকম সেন্টেন্সগুলোকে নিয়ে আজকে আলোচনা করব এবং সেখানে কনজাংশনস রয়েছে এবং জয়েনিং রয়েছে আর স্প্লিটিং রয়েছে। এই কটা টপিকের ওপরে কিন্তু আজকে গ্রামার ইন ইউজগুলো আমরা ডিসকাস করব। তো প্রথমেই দেখে নিই, বেশ কয়েকটি সেন্টেন্স তোমাদের বইতে দেওয়া আছে, সেগুলো আলাদা আলাদা সেন্টেন্স। সেই সেন্টেন্সের মিনিংগুলো আমরা আগে জেনে নেব। দেখো, রিড দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস। জোড়ায় জোড়ায় কিছু বাক্য তোমাদের দেওয়া আছে। প্রথম বাক্যটা কি আছে দেখো, মেন অ্যান্ড উইমেন ওয়ার স্যাড, ফুল স্টপ, দে কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। পুরুষ মহিলা তারা স্যাড ছিল, দুঃখী ছিল। দে কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস, তারা বিড়লা হাউসের চারপাশে জড়ো হয়েছিল। এটা একটা পেয়ার অফ সেন্টেন্স। সেকেন্ড পেয়ারটা দেখো, গান্ধীজি ইজ এ গ্রেট লিডার। গান্ধীজি একজন মহান নায়ক। হি ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ দ্য নেশন। তাকে কি বলা হয়? ফাদার অফ দ্য নেশন হিসেবে আখ্যায়িত করা হয়। সেকেন্ড পেয়ার। থার্ড পেয়ার, দ্য পিপল ওয়ার স্টান্ড। লোকজনেরা হতবাক হয়ে গিয়েছিল। ফুল স্টপ, দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং। প্রথমটা, তারা কোনো কথা বলতে পারছিল না। ফোর্থ সেন্টেন্স, দ্য ফিউনারাল ওয়াজ ওভার। গান্ধীজির যে শেষকৃত্য সেটা শেষ হয়ে গিয়েছিল। দ্য ন্যারেটর রিটার্ন টু দিল্লি। যিনি বক্তা দিল্লিতে ফিরে এলেন। কোয়েশ্চেন নাম্বার 5, মানে সেন্টেন্স নাম্বার 5, দ্য অ্যাসেস ওয়ার ইমার্জড ইন দ্য গ্যাঞ্জেস। গান্ধীজির অস্থি বিসর্জন দেওয়া হলো গঙ্গায়। ফুল স্টপ, দেন দ্য সানসেট। তারপরে সূর্য অস্ত গেল। নাম্বার 6, উই লিসেন টু দ্য ব্রডকাস্ট। আমরা সম্প্রচার শুনছিলাম। উই রিয়েলাইজ দ্যাট বাপু ওয়াজ নো মোর। আমরা বুঝলাম যে বাপু আর বেঁচে নেই। তো কয়েকটা ঘটনার ক্রম অনুসারে কিছু জোড়ায় জোড়ায় সেন্টেন্স তোমাদেরকে দেওয়া হলো, সেগুলো আমি তোমাদের পড়ে শোনালাম। এরপর দেখো, আরো বেশ কিছু সেন্টেন্সেস তোমাদের দেওয়া রয়েছে। নাও রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এবারে এই সিরিজ অফ সেন্টেন্সেসে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ, বেশ কয়েকটা বোল্ড ওয়ার্ডস আছে। যেমন এখানে দেখো, বিং আছে, নেক্সট আছে ফাদার অফ নেশন, তারপর টু স্পিক, ফিউনারাল ওভার। তো এইভাবে কিছু বোল্ড ওয়ার্ডগুলো দেওয়া আছে। এগুলো কেন দেওয়া আছে আমরা জানবো। প্রথমে আগে সেন্টেন্সগুলো আমরা পড়ে নিই। ফার্স্ট সেন্টেন্সে আছে দেখো, বিং স্যাড, মেন অ্যান্ড উইমেন কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। এটাকে বলা আছে পার্টিসিপল। আমরা একটু জেনে নেব যে এই পার্টিসিপলটা কি কি না। পার্টিসিপল হচ্ছে এক প্রকারের নন ফাইনাইট ভার্ব। পার্টিসিপল হচ্ছে নন ফাইনাইট। তোমরা জানো ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব। সমাপিকা ক্রিয়া, যার বাংলায় বলতে পারো সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়ার মানে কি না, যে ক্রিয়া নিজেই তার অর্থ সম্পন্ন করতে পারে। The verb which can complete its meaning itself is called finite verb. আর অন্য ধারে নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া কি না, যে ক্রিয়া নিজের অর্থ সম্পন্ন করতে পারে না, তার অর্থকে সম্পন্ন করতে গেলে তাকে কোনো না কোনো সমাপিকা ক্রিয়ার উপর নির্ভরশীল হতে হয়। এটা গেল ডেফিনেশন। এবার আমরা দেখে নেব যে এক্সাম্পল হিসেবে কি বলা রয়েছে। তোমাদের এখানে যে সেন্টেন্সটা দেওয়া আছে, ধরো বিং স্যাড,
being sad, এই যে পার্টটা, এটাকে আমরা এই যে বিংটাকে পার্টিসিপল বলছি। কেন বলছি? প্রথমে আগে দেখো যে এই পার্টিসিপল হচ্ছে ভার্বের এমন একটা ফর্ম যা কি হিসেবে ইউজ হয়? অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়, অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়, তাই তো? তো এই অ্যাডজেক্টিভটা কি? অ্যাডজেক্টিভের কাজই হলো কোনো নাউনের, আমরা সবাই জানি মোটামুটি করে যে নাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ এগুলো বোঝালে, মানে নাউনের সম্পর্কে অতিরিক্ত যে ইনফরমেশন প্রোভাইড করে, অতিরিক্ত কিছু ব্যাখ্যা দেয়, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এই যে নাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ বোঝাচ্ছে অ্যাডজেক্টিভ, সেখানে এই ভার্ব অ্যাডজেক্টিভের মতন কিন্তু কাজ করছে, এবং নাউন অ্যাডজেক্টিভের মতো কাজ করে সেটা ভার্ব হয়েও তার পার্ট অফ স্পিচ কিন্তু হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এই যে সেন্টেন্সটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, বিং স্যাড, মেন অ্যান্ড উইমেন কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। স্যাড মানুষ মানে মহিলারা এবং পুরুষরা, কিরকম মহিলা পুরুষ ছিল? মেন অ্যান্ড উইমেন কিরকম ছিল? না স্যাড। তাহলে কোথাও না কোথাও তাদের অবস্থা বোঝানো হচ্ছে, তারা কিরকম অবস্থায় ছিল? স্যাড অবস্থায় ছিল। তাহলে আমরা আগেও জেনেছি যে অ্যাডজেক্টিভ নাউনের দোষ বা গুণ বা অবস্থা বা পরিমাণ বোঝায়। তাহলে এখানে দেখো নাউনের অবস্থার বর্ণনা দিচ্ছে এই যে শব্দটা বিং, এবং এটা বি ভার্বের, এই যে বি ভার্বের সাথে কি যুক্ত করা হয়েছে? আইএনজি। বি ভার্বের সাথে আইএনজি যুক্ত করার পরে সেটা আর ভার্ব না হয়ে গিয়ে হয়ে গেছে কি? অ্যাডজেক্টিভ। তাই এটাকে আমরা কি বলবো? পার্টিসিপল বলবো। হলো ফার্স্ট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনে যাব। গান্ধীজি, দেখো একটা কমা আছে, খুব ভালো করে লক্ষ্য করবে, একটা কমা আছে, কমাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট হিয়ার। গান্ধীজি, কমা, ফাদার অফ দ্য নেশন is a great leader, phrase in apposition. ফ্রেজ কি? আগে জানতে হবে ফ্রেজ কি। তাহলে ফ্রেজ হচ্ছে একাধিক শব্দের সমাহার। মনে রাখবে, ফ্রেজ একাধিক শব্দের সমাহার যার নিজস্ব কোনো ভার বা কোনো সাবজেক্ট নেই। সে মিনিং বা তার অর্থ সম্পন্ন করার জন্য অন্য কোনো, মানে সেন্টেন্সের ফাইনাইট ভার্বের ওপরে নির্ভর করে, তার নিজস্ব কোনো ফাইনাইট ভার্ব বা নিজে সে একা একা বসতে পারে না। তো এটা হচ্ছে ফ্রেজ। এখানে দেখো ফ্রেজ পার্টটাকে বোল্ড করে দেওয়া আছে, ফাদার অফ দ্য নেশন, এইটুকু পার্টটা। দেখো এই যে ফাদার অফ দ্য নেশন, এর মধ্যে না তো কোনো ফাইনাইট ভার্ব আছে আর না তো কোনো সাবজেক্ট আছে। এ ডিপেন্ডেড, কার উপর ডিপেন্ডেড? না, এই যে গান্ধীজি ইজ আ গ্রেট লিডার। তো এই যে ইজ ভার্বটা, এটা ফাইনাইট ভার্ব, এর উপরে কিন্তু নির্ভরশীল। এবার দেখো বলেছে এই অ্যাপোজিশনটা কি? না, এই অ্যাপোজিশন মানে, অ্যাপোজিশন হলো নাউনের সম্পর্কে অতিরিক্ত কিছু বলতে গিয়ে আমরা যে শব্দ বা শব্দের সমাহার ব্যবহার করি সেটাকে আমরা অ্যাপোজিশন বলি। এখানে দেখো নাউন আছে গান্ধীজি, যে কিনা সাবজেক্ট, তার সম্পর্কে বলা হচ্ছে এবং সেটা একটা কমা দেওয়া হয়েছে। কি বলা হচ্ছে? ফাদার অফ নেশন দিয়ে কমা ইজ আ গ্রেট লিডার। তাহলে এই সেন্টেন্সটা একটাই কিন্তু ফাইনাইট ভার্ব রয়েছে, ইজ। তাহলে এটা একটা সিম্পল সেন্টেন্স। আর শুধুমাত্র এই ফ্রেজটা ব্যবহার করা হয়েছে গান্ধীজির ব্যাখ্যা দেওয়ার জন্য। এই রকম কোনো ফ্রেজ যখন ইউজ করা হয় কোনো নাউনের ব্যাখ্যা দেওয়ার জন্য, এবং অবশ্যই মাথায় রাখবে নাউনের পরে যে কমা, কমা দিয়ে কিন্তু তারপরে ফ্রেজটা ব্যবহার করা হয়, এটাকে বলে নাউন ইন অ্যাপোজিশন। থার্ড সেন্টেন্স দেখো, the people were too stunned to speak
in the beginning. লোকেরা প্রথমটা এতটাই হতভম্ব হয়ে গিয়েছিল যে তারা কথা বলতে পারছিল না। তো এই যে টু স্পিক, এটাকে আমরা বলি ইনফিনিটিভ। ইনফিনিটিভটা কি না, এটাও এক প্রকারের নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব, আবারও বলছি, যে ভার্ব নিজে থেকে তার অর্থ সম্পন্ন করতে পারে না। তো দেখো, আরেকটা জিনিস জানতে হবে কিন্তু তোমাদের, যে নন ফাইনাইট ভার্ব কিন্তু সেন্টেন্সের টেন্স বা সাবজেক্টের নাম্বার কিংবা সাবজেক্টের নাম্বার অথবা তার মানে সিঙ্গুলার বা প্লুরালের ওপর কিন্তু ডিপেন্ড করে না। তাহলে কি বললাম, নন ফাইনাইট ভার্ব কিন্তু কোনো সেন্টেন্সের টেন্স বা সাবজেক্টের নাম্বার বা পার্সন, যেমন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন ওয়াইজ যে ভার্বের তো আমার পরিবর্তন ঘটায়, যেমন আই গো, যেমন হি গোজ। তো এইভাবে কিন্তু ফাইনাইট ভার্ব হলে সাবজেক্টের নাম্বার বা পার্সন অনুযায়ী ভার্বের চেঞ্জ হয়। কিন্তু এক্ষেত্রে দেখো, টেন্স যাই হোক না কেন সেন্টেন্সের, এই টু স্পিক যে ভার্বটা এ কিন্তু কি থাকবে, এ কিন্তু আনচেঞ্জডই থাকবে। কারণ আমরা জানি টু অলওয়েজ ফলোজ ভার্বস ফার্স্ট ফর্ম। টু এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম মানে বেস বা প্রেজেন্ট ফর্মই সব জায়গায় বসে। তোমরা একটু লক্ষ্য করলেই দেখতে পাবে, দেখো সেন্টেন্সটা কিন্তু পাস্ট টেন্সে আছে, দ্য পিপল ওয়্যার টু স্টান। কিন্তু যদি পাস্ট টেন্সে সেন্টেন্স থাকে তাহলে এখানে তো ভার্ব থাকলে স্পিক ভার্বেরও পাস্ট টেন্স হওয়া উচিত ছিল, টু স্পোক এরকম কিছু একটা ব্যবহার করা উচিত ছিল, কিন্তু তা হয়নি। কারণ এটা নন ফাইনাইট ভার্ব, সেন্টেন্সের টেন্সের সাথে এর কোনো সম্পর্ক নেই, এর কোনো পরিবর্তন হয় না। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে ইনফিনিটিভ। এবার দেখো সেন্টেন্স নাম্বার 4, দ্য ফিউনারেল ওভার, দ্য ন্যারেটর রিটার্ন টু দিল্লি। এটা নমিনেটিভ অ্যাবসলিউট। নমিনেটিভ অ্যাবসলিউটও কিন্তু একটা ফ্রেজ, যেটা কি করে না, এটাও কিছুটা অ্যাডজেক্টিভের মতন কাজ করে, অ্যাডজেক্টিভ ফ্রেজের মতন কাজ করে ঘটনার ব্যাখ্যা দেয়। কিভাবে না, দেখো দুটো ঘটনা যখন ঠিক পরপর ঘটে, একটা ঘটনা হয়ে যাবার পরে আরেকটা ঘটনা ঘটছে, মানে রিলেটেড, ওয়ান অ্যাকশন ইজ ডান দেন দ্য আদার অ্যাকশন ইজ, মানে দ্য আদার অ্যাকশন স্টার্টস। এরকম দেখো, ফিউনারেল ওভার, দ্য ন্যারেটর রিটার্ন টু দিল্লি। ফিউনারেলটা ওভার হতেই ন্যারেটর দিল্লিতে ফিরে এলেন। তাহলে একটা ঘটনার পরপরই আরেকটা ঘটনা ঘটছে, কিন্তু দুটো ডিফারেন্ট ঘটনা, এবং দুটো ঘটনার যে সাবজেক্ট কিন্তু আলাদা। হ্যাঁ, এই যে এই সেন্টেন্সে দেখো দ্য ফিউনারেল, এটা এই সেন্টেন্সের সাবজেক্ট দ্য ফিউনারেল, আর পরের সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দ্য ন্যারেটর। তাহলে এইরকম ক্ষেত্রে যখন পরপর দুটো ঘটনা ঘটছে এবং সেই দুটো ঘটনার সাবজেক্ট কিন্তু ডিফারেন্ট, সেক্ষেত্রে আমরা ইউজ করি কি, নমিনেটিভ অ্যাবসলিউট। এখানে দ্য ফিউনারেল, অ্যাকচুয়ালি এখানে বিংটা উজ্জ আছে, তোমরা একটু মাথায় রাখবে। দ্য ফিউনারেল বিং ওভার, দ্য ন্যারেটর রিটার্ন টু দিল্লি। দেখো, এবার তোমাদেরকে আমি একটু ডিফারেন্সটা বুঝিয়ে দিই বিটুইন পার্টিসিপল অ্যান্ড নমিনেটিভ অ্যাবসলিউট। দেখো, এখানে যে ফার্স্ট সেন্টেন্সটা ছিল, বিং স্যাড মেন অ্যান্ড উইমেন কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস, এখানে কিন্তু যে সাবজেক্ট কিন্তু সিমিলার ছিল, মানে মেন অ্যান্ড ওমেনরাই স্যাড ছিল, আর মেন অ্যান্ড ওমেনরাই আবার বিড়লা হাউসের চারপাশে জমায়েত হয়েছিল। দু ক্ষেত্রেই যেহেতু সাবজেক্ট সিমিলার, সাবজেক্ট সেম, সেই জন্য আমরা বিংটাকে ফার্স্টে লিখেছি। এরকম একটা সেন্টেন্সের উদাহরণ আমি তোমাদের দিচ্ছি। ধর আমি বললাম যে বিং ইল, হি ক্যান নট গো টু স্কুল। তাহলে এটা পার্টিসিপল হলো, কেন হলো, কারণ যে হি যে প্রোনাউনটা আছে, হিটা তো সাবজেক্ট এখানে, তাহলে হি এর অবস্থার ব্যাখ্যা করছে এই যে বিং। কিরকম অবস্থায় রয়েছে সে, না সে অসুস্থ।
যার ফলে এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে এবং এটা এখানে পার্টিসিপল হয়ে গেছে। কারণ দুটো সেন্টেন্সের ক্ষেত্রেই সাবজেক্ট হচ্ছে কমন, সেটা হচ্ছে হি। এই জন্য আমরা এখানে পার্টিসিপল, সিম্পল পার্টিসিপল ইউজ করেছি। কিন্তু নমিনেটিভ অ্যাবসলিউট ইউজ করতে গেলে কি করতে হবে দেখো, দুটো সাবজেক্ট আলাদা হতে হবে এবং আলাদা আলাদা কাজ তারা করছে, দুটো সাবজেক্টও আলাদা আর তাদের দুটো কাজও আলাদা, কিন্তু কাজগুলো একটার পর আরেকটা হচ্ছে। যেমন একটা সেন্টেন্স আমি তোমাদের উদাহরণ দিচ্ছি, দেখো, the sun having set, the fog dispersed। এই জয়েনিংটাও তোমাদের অনেক সময় আসে, যে এরকম দুটো সেন্টেন্স দিয়ে দেয়, the sun set, the fog dispersed। তো এইভাবে তোমাদের জয়েন করতে হয় সিম্পলে, the sun having set, the fog dispersed। এখানে দেখো দুটো আলাদা সাবজেক্ট, একটা প্রথম সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে the sun, পরের সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু the fog। সাবজেক্টও আলাদা এবং তাদের কাজও আলাদা। সান কি করছে, সেট করছে, আর ফগ কি করছে, ডিসপার্সড হচ্ছে। তো এইরকম ক্ষেত্রে যখন দুটো আলাদা আলাদা সাবজেক্ট, দুটো আলাদা আলাদা ভার্ব রয়েছে, যে কাজটা এবং একটার পর আরেকটা কাজ হচ্ছে, সেরকম ক্ষেত্রে আমরা নমিনেটিভ অ্যাবসলিউটের ইউজ করি, মাথায় রাখবে। নাও come to the next question. The ashes were immersed in the Ganges by sunset. তো এই যে সেন্টেন্সটাকে বলছে দেখো, অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে জয়েন করেছে। এই যে বোল্ড অক্ষরটা লেখা আছে বাই সানসেট, এটা হচ্ছে অ্যাডভার্ব, কারণ এটা টাইম। আমরা জানি অ্যাডভার্ব কি করে, অ্যাডভার্ব টাইম বলে, অ্যাডভার্ব প্লেস বলে, অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি বলে, কতবার কোনো কাজ হচ্ছে, কোথায় হচ্ছে, কোন সময়ে হচ্ছে, সেগুলো কিসের দ্বারা বোঝায়, আমরা জানি অ্যাডভার্বের দ্বারা বোঝাচ্ছে। আর এটাকে অ্যাডভার্ব ফ্রেজ কেন বলছে, কারণ এটা শব্দটা একের অধিক হয়ে গেছে। যখনই একের অধিক শব্দ হয়ে যাবে তখন আমরা আর তখন শুধু সেই পার্ট অফ স্পিচের নাম করব না, সেটাকে একটা ফ্রেজ বানিয়ে দেব। এটাকে আমরা অ্যাডভার্ব না বলে বলছি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। হলো নেক্সট কোয়েশ্চেন, নেক্সট সেন্টেন্স দেখো, অন লিসেনিং টু দ্য ব্রডকাস্ট we realized that Bapu was no more। এখানে বলছে preposition with gerund। এবার এই gerund কি সেটা আগে জেনে নিতে হবে। দেখো, যেমন আমরা পার্টিসিপলে জেনেছিলাম যে ভার্ব যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন সেটা হয়ে যায় পার্টিসিপল। কিন্তু জেরান্ডের ক্ষেত্রে ভার্ব কিসের মতো কাজ করে বলো তো, নাউনের মতো কাজ করে, তখন তাকে বলা হয় জেরান্ড। যেমন একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। আমি যদি লিখি যে ওয়াকিং is good for health। ওয়াকিং is good for health। আমরা সবাই জানি ওয়াক হচ্ছে ভার্ব, ভার্ব তো হাঁটা চলা করা, এটা একটা ভার্ব। কিন্তু তার সাথে আইএনজি যোগ করে দিয়ে কি হয়ে গেছে, সাবজেক্টের মতো কাজ করছে। কারণ তুমি এটা হোয়াট দিয়ে প্রশ্ন করো, হোয়াট ইজ গুড ফর হেলথ, না ওয়াকিং ইজ গুড ফর হেলথ। তাহলে হোয়াট দিয়ে যেটা প্রশ্ন করে আনসার পাচ্ছি সেটা এখানে সাবজেক্ট। তাহলে এই ভার্বের ওয়াক যে ভার্বটা, তার সাথে একটা আইএনজি যোগ হয়ে গিয়ে সেটা আর ভার্ব থাকছে না, সেটা হয়ে যাচ্ছে নাউন। এটাও কিন্তু ওয়ান টাইপ অফ নন ফাইনাইট ভার্ব। এক্ষুনি আমি তোমাদের যেটা বলেছিলাম যে নন ফাইনাইট ভার্ব। নেক্সট দেখো, এখানেও সেন্টেন্সটা আমরা আগে পড়ি, অন লিসেনিং টু দ্য ব্রডকাস্ট। তাহলে অন হোয়াট, অন হোয়াট, এই যে হোয়াট দিয়ে কোয়েশ্চেন করছি আনসার পাচ্ছি লিসেনিং, এই জন্য এটা কি না, এটা হচ্ছে সাবজেক্ট। আর তার সাথে কি রয়েছে, প্রিপোজিশন রয়েছে, তাই আমরা এটাকে কি বলবো, প্রিপোজিশন উইথ আ জেরান্ড। অন লিসেনিং টু দ্য ব্রডকাস্ট, সম্প্রচার শুনে we realized that বাপু was no more। হলো, এটা গেল
gerund। দেখো এরপরে আরো কিছু সেন্টেন্সেস রয়েছে তোমাদের। Here we see that two or more simple sentences can be joined into a single simple sentences। বলছে আমরা এখানে দেখলাম যে দুটো ডিফারেন্ট সিম্পল সেন্টেন্সকে আমরা একটা সিম্পল সেন্টেন্সে পরিণত করতে পারি। কি ব্যবহার করে? সেটা আমরা ব্যবহার করতে পারি পার্টিসিপল, নাউন অর ফ্রেজ ইন অ্যাপোজিশন, যেটা তোমরা জানো যে নাউনের সম্পর্কে এক্সট্রা কিছু ইনফরমেশন কমা দিয়ে যেটা অ্যাড করা হয়, যেটা ইনফিনিটিভ মানে বলেছিলাম তোমাদের 2 + V1। আবার নমিনেটিভ অ্যাবসলিউট, যখন দুটো সাবজেক্ট আলাদা হয়, দুটো কাজ আলাদা আলাদা হয় এবং একটার পর আরেকটা কাজ হয়, ঠিক সেক্ষেত্রে আমরা নমিনেটিভ অ্যাবসলিউট ইউজ করি। এবার অ্যাডভার্ব or অ্যাডভার্বিয়াল ফ্রেজ আর প্রিপোজিশন উইথ আ জেরান্ড, এগুলো ব্যবহার করে কিন্তু আমরা দুটো আলাদা আলাদা সেন্টেন্সকে একসাথে সিম্পল সেন্টেন্স বানাতে পারি। তো আজকের ক্লাসে আমরা দেখলাম কিভাবে সেন্টেন্সকে জয়েন করা যায় সিম্পলে। তার কয়েকটা বেশ কিছু প্রসেস রয়েছে, পার্টিসিপল, জেরান্ড, নাউন ইন অ্যাপোজিশন। তো সেগুলো আমরা একের পর এক ডিসকাস করেছি। এরপরে আমরা কয়েকটা সেন্টেন্স আছে, সেগুলোকে তোমাদের বইতে পাঠ্যপুস্তকেই দেওয়া আছে, সেগুলোকে আমরা জয়েন করব এবং শিখে নেব কিভাবে জয়েনিং করতে হয়। তো চিলড্রেন, আজকের মতো এটুকুই। নেক্সট ক্লাসে আমরা জয়েনিং শিখব। থ্যাংক ইউ, টেক কেয়ার।